আচ্ছা, আমরা গত দিন পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ইউজ করে আমরা কলাম ডিজাইন করতে পারি। সো এখন আজকে আমরা লাস্ট কলামের উপরে স্টাডি করতে যাচ্ছি, সেটা হলো যে সার্কুলার কলাম বা স্পাইরাল কলাম কিভাবে ডিজাইন করে। এবং আরেকটা জিনিস হচ্ছিল WSD মেথড, যেটা তোমরা আগে হয়তো করে আসছো। আমরা এখন পর্যন্ত ইউএসডি মেথড দিয়ে অঙ্কগুলো করলাম, তো WSD মেথডে আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্টেই আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সার্কুলার কলাম বা স্পাইরাল কলাম আমরা ইউএসডি মেথডে কিভাবে আসলে ডিজাইন করব। সো সবাই কি স্পাইরাল কলাম সম্পর্কে জানো যে কি রকম জিনিসটা? আচ্ছা, সো স্পাইরাল কলাম বলতে আমরা যেটা বেসিক্যালি বুঝতেছি সেটা হচ্ছিল যে আমাদের সার্কুলার টাইপের কলাম হবে, সেটা একটা মেইন জিনিস। আর সেকেন্ড একটা জিনিস হচ্ছিল যে আমরা যে টাই রিইনফোর্সমেন্ট গুলো দেই স্পাইরাল কলামের ক্ষেত্রে, জিনিসটা হচ্ছিল অনেকটা স্পাইরাল শেপে থাকে। এবং এই যে পিচ যেটাকে বলতেছে, আমরা যেটাকে স্পেসিং বলে আসছি এতদিন, স্পেসিংটা খুবই কম হয় যদি আমরা টাই কলামের সাথে কম্পেয়ার করি। সো এটা তিনটা পোর্শন থাকে, একটা হচ্ছিল কোর কনক্রিট, একটা হচ্ছিল স্পাইরাল, যেটা আমরা বললাম যে স্পাইরাল শেপের আমরা রিইনফোর্সমেন্ট দিই, আর বাইরের যে অংশটা এটাকে আমরা বলতেছি হচ্ছিল শেল। আর লং রিইনফোর্সমেন্ট তো স্বাভাবিক থাকবেই, সেটাও আছে। তো এই চারটা মোটামুটি কম্পোনেন্ট। এখন এই যে স্পাইরাল কলাম, এটার আসলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি সেটা যদি বুঝতে যাই, তাহলে তার ফেলিয়ার মেকানিজমটা সম্পর্কে আমার একটু আইডিয়া থাকতে হবে। সো টাইট কলাম আমরা অলরেডি দেখলাম যে আসলে কিভাবে ফেল করে, এগুলো নিয়ে কথা বলা হয়েছিল। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে যখন এরকম এক্সিয়াল লোড দেওয়া হয়, ফার্স্টে কভার কনক্রিট যেটা আছে, কভার কনক্রিটগুলি ক্রাশিং হয়ে পড়ে যায়, এবং ক্রাশিং হওয়ার ইমিডিয়েট পরে যে টাই রিইনফোর্সমেন্টগুলো থাকে, এর মাঝখানের যে বার থাকে লং বার, সেটা কাইন্ড অফ বাকলিংয়ে চলে যায়। সো এটাই হলো ফাইনাল তার ফেলিওর মেকানিজম। ফার্স্টে কনক্রিট স্পলিং হয়, দেন আমার রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটা বাকল করে যায়। তো আমরা যদি অ্যাট দ্য সেম টাইম যে স্পাইরাল কলামের ক্ষেত্রে কি হতে পারে সেটা যদি বোঝার চেষ্টা করি, এটার ক্ষেত্রে যেটা হয় যে বাইরের যে কনক্রিট আছে, দ্যাটস মিন যেটা হলো শেলের কনক্রিট, এই শেলের কনক্রিটগুলো অ্যাজ ইউজুয়াল আমার হলো স্পলড অফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এর পরের যে প্রবলেমটা হয় না এখানে, সেটা হচ্ছে কোনো বাকলিং ফেনোমেনা হয় না এখানে, যেহেতু খুবই ক্লোজলি স্পেসিংগুলো দেওয়া আছে। এটা জেনারেলি এসিআই কোড বলে 1 থেকে 3 ইঞ্চি এই রেঞ্জের মধ্যে আমার হলো স্পেসিংগুলো থাকে। তো এই ক্ষেত্রে কোনো ধরনের তোমার হলো যেটাকে আমরা বাকলিং বলতেছি, এই টাইপের বাকলিং হয় না। যখন বাকলিং না হয় তখন তোমার ভিতরের যে কোর কনক্রিটটা আছে, এই কোর কনক্রিটটা আরো একটা নির্দিষ্ট পরিমাণ লোড আসলে নিতে পারে, ঠিক আছে। সো এই লোড নিতে পারার কারণে দেখা যায় যে এই টাইপের ফেইলিওর বা স্পাইরাল যখন ফেইল হয় কলামটা, তখন এটা খুব ডাকটাইল ফেইলিওর হয়, ঠিক আছে। তো এটা হচ্ছিল জাস্ট আমরা ফেইলিওর মেকানিজমগুলো যদি বোঝার চেষ্টা করি যে কি রকম ফেইলিওর হবে। আচ্ছা, তো এইটার পরে আমরা যদি এখন বিহেভিয়ারটা একটু চিন্তা করি যে আসলে কেমন হয় বিহেভিয়ারটা। সো গ্রাফিক্যালি একটু দেখো যে এটা হলো লোড ভার্সেস হলো লংগিটিউডিনাল স্ট্রেন, দ্যাটস মিন শর্টেনিং, কলাম শর্টেনিং এর একটা গ্রাফ। তো এখানে যদি আমরা চিন্তা করি যে একটা টাইট কলাম এবং একটা স্পাইরাল কলাম, দুইটা কলামকে একই সাথে লোড আমরা দিচ্ছি, সো তাদের বিহেভিয়ারটা কেমন হবে? একই পরিমাণ সবকিছু, রিইনফোর্সমেন্ট, ক্রস সেকশন সবই এক ধরনের, দেখা যাবে যে তাদের বিহেভিয়ার সিমিলার হবে। তাদের যে লোড ডিফ্লেকশন কার্ভ আইডিয়ালি সিমিলার হওয়ার কথা অ্যাট দ্য পয়েন্ট অফ স্পলিং অফ কনক্রিট। কনক্রিট যখন এখান থেকে বের হয়ে পড়ে যাবে, সেটাকে আমরা ধরতেছি হচ্ছিল আমাদের পিক। এই পিক পর্যন্ত তাদের বিহেভিয়ারটা অলমোস্ট সিমিলার থাকবে। তারপরে ভিন্নতা আসবে। কি ভিন্নতা? যখন আমরা টাইট কলাম চিন্তা করব, টাইট কলামটা খুব সাডেনলি এখানে ফেল করে যাবে, কারণ এই বাকলিংটা হচ্ছে। সেটার ক্যাপাসিটি
ধরে রাখতে পারবে না, এটা খুব সাডেনলি ডিগ্রেড করবে। অন্যদিকে আমরা যদি স্পাইরাল কলামের কথা চিন্তা করি, স্পাইরাল কলামের মধ্যেও আবার 3 ভাবে চিন্তা করা যায়, যে আমি খুবই অল্প একটু পরিমাণ স্পাইরাল রিইনফোর্সমেন্ট দিচ্ছি, দ্যাটস মিন স্পেসিংটা বেশি, স্পেসিংটা তুলনামূলকভাবে বেশি, আর হচ্ছে হলো খুবই ঘন ঘন স্পাইরাল দিলাম, তো এটাকে লাইট স্পাইরাল এবং হেভি স্পাইরাল বলতেছে। আর ইন্টারমিডিয়েট একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এসিআই স্পাইরাল, মানে এসিআই আমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দেয় যে স্পাইরাল কতটুকু দিব। তো বিহেভিয়ারটা ভালো করে দেখলে দেখো যে টাইট কলামের ক্ষেত্রে ক্যাপাসিটি ডাউন হয়ে যাচ্ছে, বাট অন্য কলামগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ক্যাপাসিটিটাকে ধরে রাখার একটা প্রবণতা আছে। সো এসিআই কোড দেখো যে এইভাবে যে তারপরে উপর দিকে অল্প একটু উঠতেছে, তার মানে ক্যাপাসিটি খুব বেশি বাড়তেছে না। আবার হ্যাভি স্পাইরাল দিলে তোমার অনেক ক্যাপাসিটি বাড়তেছে। আবার লাইট স্পাইরাল যদি আমি দেই, এটার বিহেভিয়ারটা ডাকটাইল হচ্ছে, কিন্তু ক্যাপাসিটি আর বাড়তেছে না। সো এটাই হচ্ছিল একটা টাইট কলাম এবং একটা স্পাইরাল কলাম যদি আমরা নেই, তাদের বিহেভিয়ারের মধ্যে পার্থক্য কেমন হবে। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে হলো, আমি যদি বলি যে একটা স্পাইরাল কলামের ক্ষেত্রে তুমি তার ক্যাপাসিটি চিন্তা করবা, যে তার ডিজাইন ক্যাপাসিটি, এখন ডিজাইন ক্যাপাসিটি কোথায় নিবা, এই পজিশনে নিবা নাকি এইখানে নিবা, কোথায় নিবা? সো অ্যাজ এ ডিজাইনার হিসাবে যদি আমি তোমাকে বলি যে এটার ডিজাইন ক্যাপাসিটি কত, এই কলামটার কোন জায়গাটাতে তুমি এক্সপেক্টেড ক্যাপাসিটিটা ধরবা, 1 নাম্বার পজিশন নাকি গ্রাফের 2 নাম্বার পজিশনে? তোমাদের রেসপন্স প্রয়োজন। স্যার 1 নাম্বার। 1 নাম্বার কেন? কারণ স্যার এরপরে তো সেটা ডিফর্ম করা স্টার্ট করবে। আচ্ছা, গুড। সো ডিফর্ম করা স্টার্ট করবে জিনিসটা ঠিক আছে, তুমি যেটা যে পয়েন্ট অফ ভিউতে বলছো সেটা অবশ্যই ঠিক, যে ডিফরমেশন ভালো, কিন্তু আমি এতটুকু ডিফরমেশনে আসলে সার্ভিসিবিলিটি কন্ডিশন বলে একটা জিনিস আছে, যে আমি সে এই বিল্ডিং এর উপরে আছি, এখন বিল্ডিংটা যদিও খুব একটা ভালো হইলো না। আচ্ছা, সো ফার্স্টে যদি আমি চিন্তা করি যে আমি একটা বিল্ডিং এর কলাম, এখানে ধরো ফ্লোর উপরে আছে, এখন এখানে যদি লোড আসে, আমি চিন্তা করতেছি যে শর্টেনিং হবে, কলামের শর্টেনিং হবে, কিন্তু কতটুকু আসলে আমি অ্যালাউ করতে পারবো? আমি তো নিশ্চয়ই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পর্যন্ত শর্টেনিং হবে, তারপরেও আমি এখানে স্টিল দাঁড়ায় থাকবো, এটা আমি এক্সপেক্ট করব না, কারণ আমি এটা আসলে তখন মানসিকভাবে কখনোই চিন্তা করব না যে আমি এখানে থাকতে পারবো, আমার ধারণাই হবে যে এটা ভেঙে পড়ে যাবে এখনই। সো ডিফরমেশন ভালো, বাট এত ডিফরমেশন আমরা আসলে অ্যালাউ করব না। সো আমরা যেটা করি, 1 নাম্বার যে পজিশনটা আছে, এইটাকেই আসলে ডিজাইন স্ট্রেংথ হিসাবে চিন্তা করি। সো এটাই হচ্ছিল আমাদের ডিজাইন স্ট্রেংথ। আচ্ছা, সো ডিজাইন স্ট্রেংথের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই এর আগে দেখে আসছি, যখন তোমাকে টাইট কলামের রিইনফোর্সমেন্ট পড়ানো হয়েছে, তখন দেখছো যে স্পাইরাল কলামেরও ক্যাপাসিটি আমরা বলে আসছি যে কীরকমভাবে ক্যালকুলেট করতে হয়। তো তোমাদের যদি মনে থাকে, জিনিসটা হচ্ছে হলো নমিনাল ক্যাপাসিটি এরকম ছিল, পিএন ইকুয়াল টু হচ্ছিল 0.85 এফসি প্রাইম ইন্টু এজি, সরি এসি, প্লাস হচ্ছে হলো এএস এফ ওয়াই, এটা হচ্ছে নমিনাল ক্যাপাসিটি। আর যখন আমরা ডিজাইন ক্যাপাসিটি চিন্তা করি, ডিজাইন ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা একটা আলফা, একটা ফাই ভ্যালু চিন্তা করি, যে পিএন এর ভ্যালু কত হবে। এই যে আলফার ভ্যালু, এটা স্পাইরাল কলাম এবং টাইট কলামের ক্ষেত্রে ভিন্ন ছিল, তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে? সো আমি যতটুকু এখানে ডিসকাস করলাম সবই এখানে লেখা আছে, সো এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আচ্ছা, তো যেটা মেইনলি আমি বলতে চাচ্ছি এখান থেকে, যে স্পাইরাল কলাম এবং টাইট কলামের যে বিহেভিয়ারে একটা ভিন্নতা আছে, এই ভিন্নতার কারণে পরিবর্তনটা আসলে হয় হচ্ছে হলো ইকুয়েশনের 5 ফ্যাক্টরটা, রিডাকশন ফ্যাক্টরটা। সো দেখো যে এসিআই কোড যেটা পারমিট করতেছে আমাদের, যে ফায়ের ভ্যালু হচ্ছিল 0.65 হচ্ছিল টাইট কলামের জন্য, আর ফায়ার ভ্যালু হচ্ছিল 0.75, সেটা হচ্ছিল স্পাইরাল কলামের জন্য। তো ফায়ার ভ্যালু বেশি হওয়ার অর্থ কি? তুমি নমিনাল স্ট্রেংথের বেশি অংশ আসলে ডিজাইন স্ট্রেংথ হিসাবে ইউজ করতে পারতেছো, যেহেতু
তোমার স্পাইরাল কলাম সে ডাকটাইল বিহেভ করতেছে, এই কারণে তার রিডাকশন ফ্যাক্টরটা তুলনামূলকভাবে বেশি 0.75, তার মানে 75% অফ ম্যাটেরিয়াল ক্যাপাসিটি আমরা ধরতে পারতেছি, তার মানে আনসার্টেনিটি কিছুটা কম। আর টাইট কলামের ক্ষেত্রে যেহেতু ফেলিয়ারটা হবে খুবই সাডেন, এটার আনসার্টেনিটি বেশি, সেই ক্ষেত্রে আমরা রিডাকশন ফ্যাক্টর ধরতেছি 0.65, দ্যাটস মিন আমরা ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখতেছি। সো এই কথাটা কি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, সো পরীক্ষায় এগুলো আসলে নিজের মতো করে বুঝায় লিখতে হবে। তুমি গ্রাফ দিয়ে প্লাস হচ্ছিল তুমি নিজের মতো করে বুঝায় লিখতে হবে যে কেন 5 ফ্যাক্টর টাইট কলামের ক্ষেত্রে কম আবার স্পাইরাল কলামের ক্ষেত্রে বেশি, সেগুলো জিনিস নিজেরা স্টাডি করবা। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের এসিআই কোড ডিজাইন স্পেসিফিকেশনে আসলে কি কি বলে দিচ্ছে যে ব্যবহার করতে হবে কি কি কন্ডিশন। সো যেটা আমরা দেখলাম যে স্পাইরাল কলামের ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন এখানে দেয়া আছে। এর মধ্যে দেখো একটা হচ্ছিল গ্রস এরিয়া, বলতেছি আমরা টোটাল যে এরিয়াটা গ্রস এরিয়া, আর এটা হচ্ছিল কোর এরিয়া, এটা হচ্ছিল কোর এরিয়া, কোর কনক্রিট যেখানে থাকবে সেটার কোর এরিয়া, আর কোর এরিয়ার যে ডায়ামিটারটা সেটাকে স্মল ডি সি দিয়ে প্রকাশ করা হয়েছে। আর যে স্পাইরাল রিইনফোর্সমেন্ট গুলো থাকবে সেটার স্পেসিং হচ্ছিল এস দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রেও আমাকে বলতেছে যে 1 থেকে 8% পর্যন্ত আমি রড দিতে পারবো, কিন্তু প্রেফারেবলি কত পার্সেন্ট দিই আমরা? রিইনফোর্সমেন্ট কত পার্সেন্ট দিই আমরা? 4%। 4%-এর চেয়ে কম অথবা সমান, এর চেয়ে বেশি আমরা দেই না আসলে। আচ্ছা, তারপর বলতেছে যে ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন স্পাইরাল মাস্ট বি বিটুইন 1 to 3 ইঞ্চ, তার মানে এই যে স্পেসিংটা আছে এই স্পেসিং এর ভ্যালু 1 থেকে 3 ইঞ্চ এই রেঞ্জের মধ্যে হইতে হবে, এর চেয়ে বেশি আমরা দিব না। তারপর বলতেছে যে লং রিইনফোর্সমেন্ট যেগুলো বসাবো আমরা, আমাদের তো এখানে লং রিইনফোর্সমেন্ট বসাতে হবে। প্রতিটা লং রিইনফোর্সমেন্টের মধ্যে ডিস্টেন্স হবে হচ্ছে অ্যাটলিস্ট 1.5 টাইমস অফ বার ডায়ামিটার অথবা 1.5 ইঞ্চি, যেটা বড় হয়। আচ্ছা, তারপরে যেটা বলতেছে যে অ্যাটলিস্ট আমাদেরকে 6টা রিইনফোর্সমেন্ট বসাইতে হবে, 6টার চেয়ে কম আমি রিইনফোর্সমেন্ট সার্কুলার কলামে বা স্পাইরাল কলামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, অ্যাটলিস্ট 6টা দিতে হবে। আচ্ছা, কনক্রিট কভার বলতেছে যে 1.5 ইঞ্চির মতো ইউজ করতে হবে। আর ফাইনালি যেটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে যে স্পাইরাল যে আমরা ইউজ করব সেটা 3 নাম্বার বার অথবা 5 নাম্বার বার এই রেঞ্জের মধ্যে ইউজ করতে হবে, তার মানে নাম্বার 3, নাম্বার 4, ম্যাক্সিমাম নাম্বার 5, এই কয়েকটা বার আমরা শুধুমাত্র স্পাইরাল হিসেবে ইউজ করতে পারবো, কারণ এগুলো তুলনামূলকভাবে চিকন। আমরা যদি বেশি ডায়ামিটারের রিইনফোর্সমেন্ট নেই সেগুলো আসলে আমরা সঠিকভাবে যে স্পাইরাল শেপ আমাদের করা উচিত সেই স্পাইরাল শেপে আমরা যেতে পারবো না, সো আমাদেরকে এই 3টা অ্যালাউ করতেছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছিল যে এই যে স্পাইরাল রিইনফোর্সমেন্ট আমরা দিব, স্পাইরাল রিইনফোর্সমেন্ট কতটুকু দিব এইটার জন্য আমাদেরকে একটা রো এর ভ্যালু দিয়ে দিছে। এটা কিন্তু স্পাইরাল রিইনফোর্সমেন্ট, লং রিইনফোর্সমেন্ট না, এটা হচ্ছে হলো লং রিইনফোর্সমেন্টের 1 থেকে 8%, আর এটা হচ্ছে হলো স্পাইরাল রিইনফোর্সমেন্টের রেশিও কত সেটা বের করার জন্য। সো এখানে তারা একটা ইকুয়েশন প্রপোজ করছে। সো ইকুয়েশনটা এরকম যে 0.45 এ গ্রস ডিভাইডেড হচ্ছিল এ কোর মাইনাস 1 ইন্টু এফসি প্রাইম বাই এফ ওয়াই, এটা হচ্ছিল তার স্পাইরাল রিইনফোর্সমেন্টের রেশিও। তো এটা হচ্ছিল মিনিমাম আমাকে প্রোভাইড করতে হবে। আর স্পাইরাল রিইনফোর্সমেন্টের রেশিও যখন জানবো আমি রেশিও থেকে ইজিলি স্পেসিংটাও বের করে ফেলতে পারবো। স্পেসিং এর জন্য একটা ফর্মুলা এখানে দিয়ে দিছি আমি যে 4 ইন্টু এ স্পাইরাল, দ্যাটস মিন যে স্পাইরাল রিইনফোর্সমেন্ট ইউজ করবো তার এরিয়া ডিভাইডেড হচ্ছিল রো এস, যেটা আমি এখান থেকে মিনিমামটা পাবো, ইন্টু হচ্ছিল ডিসি। ডিসি হচ্ছে হলো আমাদের কোর যে কনক্রিটটা আছে সেটার ডায়ামিটার। সো আমরা এটা দিলে স্পেসিং জানতে পারবো। সো এগুলো হচ্ছে মোটামুটি স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে যে আমরা এইভাবে কলাম ডিজাইন করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে হলো এর আগে সার্কুলার কলাম বা স্পাইরাল কলামের ক্যাপাসিটি দেখে আসছিলাম।
সো তোমাদের আশা করি মনে আছে। তো আমরা আসলে এখন সিম্পল একটা ম্যাথ করবো এটার শুধু এক্সিয়াল লোডের জন্য। তো বলা হচ্ছে যে একটা সার্কুলার আরসি কলাম, এটাকে 900 কিপ হচ্ছিল ডেড লোড দিতে হবে এবং 500 কিপ লাইভ লোড দিতে হবে। এখন বলতেছে ডিজাইন এন্ড স্কেচ দ্য কলাম সাইজ, লং রিইনফোর্সমেন্ট অ্যান্ড স্পাইরাল রিইনফোর্সমেন্ট। এফসি প্রাইম দেওয়া আছে 4 কেএসআই এবং 60 কেএসআই এফওয়াই। সো ফার্স্টে আমাদের যেটা করতে হয় যে এটা যেহেতু একটা এক্সিয়ালি লোডেড কলাম এবং আমরা ইউএসডি মেথডে করতেছি, ফার্স্টেই আমরা টোটাল লোড, আলটিমেট লোড যেটা 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড, সেই লোডটা বের করলাম যে 1880 কিপ। আচ্ছা, তারপরে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল করি যে আমরা 3% লং রিইনফোর্সমেন্ট চিন্তা করব, আমরা 3% লং রিইনফোর্সমেন্ট দিব। দেওয়ার পরে এটার ক্যাপাসিটির যে ইকুয়েশনটা আছে সেটা লিখব। তো ক্যাপাসিটির ইকুয়েশনটা আমি তোমাদেরকে জাস্ট একটু মনে করাই দিই। 5pn ইকুয়াল টু ছিল 0.85 ইন্টু 5। তো স্পাইরালের ক্ষেত্রে ফায়ার ভ্যালু কত বললাম একটু আগে? 0.75 ইন্টু 0.85 ইন্টু এফসি প্রাইম এসি, এসি হচ্ছিল কনক্রিট এরিয়া, এটা শুধু কনক্রিট এরিয়া, প্লাস এফওয়াই ইন্টু এএস। এটা হচ্ছে এক্সিয়ালি লোডেড একটা কলামের জন্য ক্যাপাসিটির ইকুয়েশন ছিল, যেটা আমরা রেক্টেঙ্গুলারের ক্ষেত্রেও একই ইকুয়েশন ইউজ করলাম। আচ্ছা, সো এটা ইকুয়াল টু যদি আমরা এখন লিখতে যাই তাহলে 5pn, এটা বেসিক্যালি হচ্ছিল পিইউ আলটিমেট লোড, যেটা 0.85 ইন্টু ফায়ার ভ্যালু হচ্ছিল 0.75। আর আমাদের যেহেতু আননোন হচ্ছিল দুইটা, আমরা স্টিলও জানি না কনক্রিটও জানি না, আমরা ইন টার্মস অফ স্টিলই লিখব। তো এসিটাকে আমরা লিখতেছি গ্রস এরিয়া মাইনাস হচ্ছিল স্টিল এরিয়া। সো এটাকে স্টিল এরিয়ায় রাখবো। আর যেহেতু আমরা ধরে নিছি যে আমরা 3% হচ্ছে হলো স্টিল ইউজ করব, তাহলে স্টিল এরিয়াটাকে আমরা ইন টার্মস অফ গ্রস এরিয়াতে লিখতে পারি 0.03 ইন্টু এজি, কারণ আমাদের লং রিইনফোর্সমেন্টের রেশিও হচ্ছে হলো রোজি ইকুয়াল টু হচ্ছে হলো এএস ডিভাইডেড বাই এজি। আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করলে ইন টার্মস অফ এজিতে পাবো। আচ্ছা, সো এই ইকুয়েশনটাকে যদি এখন আমি সলভ করি, এটাও এএসটা একই ইন টার্মস অফ এজিতে কনভার্ট করলাম। তো এখান থেকে আমরা গ্রস এরিয়া পেয়ে যাব, আমাদের অ্যারাউন্ড 580 ইঞ্চি স্কোয়ার হচ্ছে হলো গ্রস এরিয়া লাগবে কনক্রিটের। এখন যদি গ্রস এরিয়া বের করি, সেখান থেকে আমি ইজিলি ডায়ামিটারটা বের করতে পারবো। সো ডায়ামিটার কিভাবে বের করবো বলো? রেডিয়াস ইকুয়াল টু হবে হচ্ছে হলো এরিয়া ডিভাইডেড পাই ইন্টু হচ্ছে হলো, যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও একবারে ডায়ামিটার পেয়ে যাবো। সো আমি এটা লিখে দিই ডি ইকুয়াল টু 2। সো এরিয়া যেহেতু জানি, আমরা একটা সার্কেল চিন্তা করতেছি, তার ডায়ামিটারটা জানতে হবে। সো ডায়াটা আমি বের করলাম হচ্ছিল 27.1 ইঞ্চি। তো রেগুলার সাইজের জন্য আমি 30 ইঞ্চি ধরে নিলাম যে আমি 30 ইঞ্চি ডায়ামিটারের একটা সার্কুলার কলাম ইউজ করব। আচ্ছা, তো আমাদের গ্রস এরিয়া বের করা হয়ে গেল। নেক্সট আমাদের কাজ হচ্ছে হলো এই গ্রস এরিয়ার করেসপন্ডিং স্টিল এরিয়াটা বের করা। সো আবারও একই ইকুয়েশনটাই এখানে লিখব, যে ক্যাপাসিটি হচ্ছিল 1880 ইকুয়াল টু হচ্ছিল 0.85 ইন্টু 75 ইন্টু 0.85 ইন্টু ছিল হচ্ছিল এফসি ইন্টু এসি, দ্যাটস মিন আমার হচ্ছিল কনক্রিট এরিয়া। সো ইন্টু 4 হচ্ছিল এফসি প্রাইম। সো গ্রস এরিয়া হচ্ছিল, এখন আমরা অলরেডি জানি আমাদের 30, সরি 30 হবে 20 না। সো 30 ইঞ্চি ডায়া হচ্ছিল আমাদের ডায়ামিটার। সো পাই আর স্কোয়ার দিয়ে আমি জাস্ট এরিয়াটা বের করলাম, এটা গ্রস এরিয়াটা, গ্রস এরিয়া মাইনাস হচ্ছিল স্টিল এরিয়া প্লাস এফওয়াই ইন্টু এস হবে, সো 60 ইন্টু এএস। সো এটা যদি আমি জানি তাহলে এখান থেকে এএসটা বের করতে পারবো। এএস বের করে আমাদের দেখা গেল যে 9.64 ইঞ্চি স্কোয়ার মতো লাগতেছে। সো আমরা যদি 8টা 10 ডায়া বার দেই তাহলে মোটামুটি এই পরিমাণ রিইনফোর্সমেন্ট আমরা পেয়ে যাব। সো 8টা হচ্ছে হলো 10 ডায়া বার, তার এরিয়া
সো এটাকে আমি যদি ডিভাইড করে এখন রো জিটা বের করি তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে যাবে, যে 0.014, সো অ্যারাউন্ড 1.5%-এর মতো, যেটা হচ্ছিল লেস দ্যান 4%। তার মানে ওকে আছে। তার মানে আমরা হচ্ছিল একটা 30 টায়ার কনক্রিট সেকশন ইউজ করব, যেখানে আমরা 8টা 10 ডায়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। আচ্ছা, এখানে কি কারো কোনো কনফিউশন আছে? এটা জাস্ট আগে যেই অঙ্ক করানো হয়েছে সেটাই জাস্ট রিপিট আর কি। লাস্টের পোর্শনটা আবার বলবেন, রোজিটা রোজিটা। আচ্ছা, সো আমরা তো হচ্ছিল 3% রিইনফোর্সমেন্ট ডিজাইন, মানে ডিজাইন রিইনফোর্সমেন্ট দিব সেটা চিন্তা করে একটা গ্রস সেকশন বের করছিলাম। তো সেখানে আসছিল আমার 27 মিলিমিটার হচ্ছে, 27 ইঞ্চি হচ্ছিল ডায়ামিটার, বাট আমি ধরলাম হচ্ছিল 30 ইঞ্চির মতো। সো যেহেতু আমি সাইজটাকে রিভাইজ করছি আমার নিজের মতো, আমাকে রোটা আর একবার চেক দিতে হবে যে রোটা তাহলে কত আসলো। সো সেই ক্ষেত্রে আমি ইকুয়েশন সলভ করে যেটা পেলাম সেটা হচ্ছিল স্টিল এরিয়া কত আসলো। তো স্টিল এরিয়াটা যেহেতু আমাদের 4%-এর চেয়ে কম হতে হবে, আমরা এখন ট্রাই করবো হচ্ছিল এই রিইনফোর্সমেন্টটাকে আগে প্রোভাইড করতে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করলাম হচ্ছিল 8টা 10 ডায়াবার। তো 8টা 10 ডায়াবার আমরা যদি নেই, তখন তার রিইনফোর্সমেন্ট রেশিও কত হয় সেটা চেক করার জন্য রোজিটা বের করলাম। সো 8টা 10 ডায়াবার হচ্ছিল 8 × 1.27, সো ডিভাইডেড হচ্ছে হলো গ্রস যে এরিয়াটা ছিল, ঠিক আছে, গ্রস এরিয়া। সো গ্রস এরিয়া দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি পাচ্ছিল 0.014, আর 10 দিয়ে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা হচ্ছিল 1.5% আসতেছে। এটা জেনারেলি 4%-এর চেয়ে কম হইতে হবে। সো সেটা ওকে আছে। তাহলে আমরা এই সেকশনটা 30 ইঞ্চি ডায়া এবং হচ্ছিল 8টা 10 ডায়াবার, এটাকে চিন্তা করতে পারি যে ওকে আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইখানে আসলে নতুন ভাবে তোমাদেরকে শেখানোর তেমন কিছু ছিল না। এখন আমাদের যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে স্পাইরাল রিইনফোর্সমেন্টটা আমরা কিভাবে দেখব। সো টাই রিইনফোর্সমেন্টের আগে আমরা ডিজাইন করা শিখে আসছি, যে এসিআই কোডের কিছু গাইডলাইন ছিল। সো টাই রিইনফোর্সমেন্টের ক্ষেত্রেও এসিআই কোড আমাদেরকে যেটা বলতেছে যে ওরা একটা মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও চিন্তা করতে হয়, রো এস। সো সেটা ইউজ করে কিভাবে আমরা স্পাইরালটা ডিজাইন করব। তো ফার্স্টে আমরা চিন্তা করব যে আমরা কোন টাইপের ওয়্যার ইউজ করব স্পাইরাল রিইনফোর্সমেন্ট। সো আমরা 3 নাম্বার বারটাকে ইউজ করলাম, যে স্পাইরাল হিসাবে ইউজ করব। তো এই যে আমাদের সেকশন যেটা ছিল 30 ডায়ার, তো সেইটা আমাদের যেহেতু 8টা বার, প্রথমে আমাকে রিইনফোর্সমেন্টগুলো বসাইতে হবে। সো আমি রিইনফোর্সমেন্টগুলো বসাইলাম যে 8টা বার ইউজ করব। তো 8টা বার ইউজ করে আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে কোর কনক্রিট যেটা আছে সেটার ডায়ামিটার কত। তো এসিআই কোড আমাদেরকে বলছে যে মিনিমাম 1.5 ইঞ্চি পর্যন্ত কভার রাখার জন্য। সো বোথ সাইডে যদি আমি 1.5 ইঞ্চি চিন্তা করি তাহলে ডায়ামিটার আসতেছে হচ্ছিল অ্যারাউন্ড 27 ইঞ্চি। সো ফার্স্টে আমি ডায়ামিটার অফ কোর কনক্রিটটা বের করলাম 27 ইঞ্চি। সো এটা বের করার পরে আমাকে মিনিমাম স্পাইরাল রিইনফোর্সমেন্ট যেটা সেটা বের করতে হবে, রো এস ইকুয়াল টু 0.45 এজি ডিভাইডেড হচ্ছিল কোর কনক্রিট এরিয়া মাইনাস 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই। এখানে সব কিছুই মোটামুটি আমাদের এখন জানা আছে। দেখো 0.45 এজি হচ্ছে হলো আমাদের পুরো এরিয়া যেটা আছে সেটা, সো পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড হচ্ছিল কোর এরিয়া, সো পাই ইন্টু যেহেতু 27 ইঞ্চি হচ্ছিল আমাদের ডায়ামিটার, 13.5 হচ্ছিল রেডিয়াস, সো মাইনাস 1 4/60, এটা দেওয়া ছিল যে 4 কেএসআই এবং 60 কেএসআই। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7.04 ইন্টু 10⁻³ এটা হচ্ছিল তার মিনিমাম স্পাইরালের রেশিও। সো এটার জন্য এখন আমাদের যে স্পেসিং আছে বা পিচ আছে সেটা বের করতে হবে। সো সেটার জন্য আমরা যেটা ইকুয়েশন দেখছিলাম একটু আগে, যে 4 ইন্টু স্পাইরাল রিইনফোর্সমেন্ট ডিভাইডেড রো এস ইন্টু ডিসি, এটা হচ্ছিল এসির ইকুয়েশন ছিল। সো 4 ইন্টু আমরা যেহেতু 3 নাম্বার বার ইউজ করতেছি, তার এরিয়া হচ্ছে হলো 0.11 ডিভাইডেড
রো এস ইন্টু হচ্ছিল ডিসি, কোর কনক্রিটের এরিয়া। সো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছিল 2.31, সো অ্যারাউন্ড লোয়ার রাউন্ডিং করে 2 ইঞ্চি। সো আমাদের এসিআই কোড যেটা বলে এটা 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হইতে হবে। সো যদি 3 ইঞ্চির চেয়ে বড় হয় তাহলে তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবে না, তোমাকে 1 থেকে 3 ইঞ্চি, ম্যাক্সিমাম 3 ইঞ্চি তখন দিতে হবে। ঠিক আছে? সো স্পাইরালের যে স্পেসিংটা হবে, এই স্পেসিংটা হবে তাহলে নাম্বার 3 at the rate of কত হবে 2 ইঞ্চ। ঠিক আছে, এটা। তো সবাই কি স্পাইরাল ডিজাইন বুঝতে পারছো কিভাবে করবা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ইউএসডি ডিজাইন বা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন যেটা আছে সেটা মোটামুটি এখানে শেষ হইল। এখন আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে হলো ডাব্লিউএসডি দিয়ে কিভাবে কলাম ডিজাইন করা হয়। সো তোমরা কি সবাই ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন বা ডাব্লিউএসডি সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো যদি আইডিয়া থাকে তাহলে আমার জন্য বোঝানোটা একটু ইজি হবে। তো ডাব্লিউএসডি মেথডের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা চিন্তা করি যে আমাদের দুইটা ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছিল কনক্রিট আর একটা হচ্ছিল স্টিল। এই দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ইউএসডি মেথড যখন চিন্তা করি, স্টিলের ক্ষেত্রে আমরা চিন্তা করি স্টিলটা থাকবে আসলে এফওয়াই, দ্যাটস মিন ইল্ডে, আর এটা যদি এফসি প্রাইম থাকে আমরা ধরে নিই যে তার 0.85 এফসি প্রাইম হচ্ছে হলো কনক্রিটের স্ট্রেংথ থাকবে। এটা হলো ইউএসডি এর ক্ষেত্রে। আর জেনারেলি আমরা যখন চিন্তা করি যে না আমরা ডাব্লিউএসডি তে ডিজাইন করব, সো ডাব্লিউএসডি এর ক্ষেত্রে জিনিসটা হয় হলো অ্যারাউন্ড 0.25 এফসি প্রাইম, আর এখানে ডাব্লিউএসডি যদি স্টিল হয় সেটাকে আমরা ধরেছিল 0.4 এফওয়াই। আচ্ছা, তো বেসিক্যালি ডাব্লিউএসডি তে যখন আমরা ডিজাইন করি, ডিজাইন করার ক্ষেত্রে আমাদের বেসিক প্রিন্সিপালটা কি আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করানোর জন্য বলতেছি, সবাই মোটামুটি জানো। সো যে কোনো একটা স্ট্রাকচার আমরা যদি ধরি যে সে ফার্স্টে লিনিয়ার বিহেভ করে বা ইলাস্টিক বিহেভ করে দেন নন লিনিয়ার স্টেজে যে দেন হচ্ছে হলো ফেইলিয়ার করে। সো এটা হচ্ছে হলো তার পিক স্ট্রেংথ। আমরা ইন জেনারেল যেটা ইউএসডি তে চিন্তা করি যে একটা মেম্বার সেটার পিক স্ট্রেংথটা কত। তো ডাব্লিউএসডি তে যেটা চিন্তা করা হয় যে না, ডাব্লিউএসডি তে আমরা এত ক্যাপাসিটি আসলে ধরবো না। ডাব্লিউএসডি তে যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে তার ইলাস্টিক লেভেল, মেম্বারটাকে ইলাস্টিক লেভেলে রেখে তার হচ্ছে ডিজাইন করব। তার মানে তার ক্যাপাসিটি আমি সেটাই ধরবো যে পর্যন্ত সে মোটামুটি ইলাস্টিক থাকে। সো এটাই হচ্ছে ডাব্লিউএসডি এবং ইউএসডির মধ্যে বেসিক পার্থক্য। সো আমাদের কলাম ডিজাইন যেহেতু মেইন উদ্দেশ্য, আমাদের কলামের ক্ষেত্রে যেটা হয় যে কলামে আমাদের কম্পোনেন্ট আছে দুইটা, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে কনক্রিট। সো সেটা সার্কুলার হোক বা রেক্টেঙ্গুলার হোক, যেটাই হোক। তো আমাদের ক্ষেত্রে স্পাইরাল কলাম এবং টাইট কলাম দুই ধরনের ক্ষেত্রে এক্সিয়াল ক্যাপাসিটি কত সেটা আমাদের এখন মেজর কনসার্ন। আচ্ছা, তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ইকুয়েশন যে পুরো স্পাইরাল কলাম যদি থাকে 0.25 এফসি প্রাইম ইন্টু এজি, এটা হচ্ছিল কনক্রিটের কন্ট্রিবিউশন প্লাস এফএস ইন্টু এএস, এটা হচ্ছিল স্টিলের কন্ট্রিবিউশন। আর এফএসটা যেটা অ্যাজ ইউজুয়াল বললাম যে আমাদের এফএস হচ্ছিল জেনারেলি 40% অফ এফওয়াই। আচ্ছা, তো এটা হচ্ছিল স্পাইরাল কলামের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছিল যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে স্পাইরাল কলামটা মোটামুটি একটু ডাকটাইল হয়, সেদিক থেকে চিন্তা করলে টাইট কলাম যেটা আছে এটা কিছুটা ব্রিটেল টাইপের হয়, তার মানে সাডেন ফেইলিয়ার হবে। এই সাডেন ফেইলিয়ার যেহেতু হয়, এসিআই কোড যেটা আগে প্রেফার করতো যখন ডাব্লিউএসডি মেথড এসিআই কোডটা ওইভাবে ছিল যে এই ইকুয়েশন যেটা স্পাইরালের জন্য ভ্যালিড
সেটা আমাদের রেক্টেঙ্গুলার বা টাইট কলামের জন্য ভ্যালিড, কিন্তু এটার সাথে একটা রিডাকশন ফ্যাক্টর হচ্ছিল 0.85 তারা ইন্ট্রোডিউস করেছিল, যে 0.85 ইন্টু 0.25 এফসি প্রাইম এজি প্লাস এফএস এস। সো এই রিডাকশন ফ্যাক্টরটা হচ্ছিল যে আমার যে টাইট কলামগুলো আছে সেটা রিলেটিভলি ব্রিটেল, সো সেই কারণে এটা দেওয়া হচ্ছিল। ঠিক আছে, তো আমাদের এইখানেও ফর্মুলাগুলো আগের মতোই স্ট্রেট ফরওয়ার্ডই আছে, সো এটা আমাদের তেমন একটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখবা যে স্ট্রেস লেভেলগুলো কত, যে 40% আর হচ্ছে এখানে 25%। আচ্ছা, সো এখানে কি কারোর বোঝার কোনো কিছু বাকি আছে? না স্যার। ওকে, না স্যার। আচ্ছা, সো আমরা ডিজাইনে যাই, একটা খুব সিম্পল অঙ্ক করি ডাব্লিউএসডি মেথডের। তো যে অঙ্কটা আমরা একটু আগে করে আসলাম, এটা একটু মাথায় নিয়ে আবার, যে আমরা এটা ইউএসডি মেথডে করছি 900 কিপ আর 500 কিপের জন্য। সাইজ আসছিল হচ্ছে 30 ইঞ্চির মতো, আর 8টা 10 ডায়া বার লাগছে। সো আমরা একই অঙ্কটা এখন চিন্তা করবো যে আমরা ডাব্লিউএসডি তে করবো। সো এটা খুব দ্রুতই আমরা করতে পারবো, দেখো। সো 900 কিপ হচ্ছিল ডেড লোড, 500 কিপ হচ্ছিল লাইভ লোড। সো আগের মতোই বলছে যে এফসি প্রাইম এফওয়াই দেয়া আছে, ডিজাইন করতে হবে। তো আমাদের এখানে আলটিমেট লোড যেটা হবে সেটা কি হবে, ডেড লোড প্লাস শুধু লাইভ লোড, কোনো ফ্যাক্টরড হবে না, আনফ্যাক্টরড লোড হবে, যেহেতু আমরা ডাব্লিউএসডি দিয়ে ডিজাইন করতে চাচ্ছি। সো 900 কিপ প্লাস হলো 500 কিপ 1400 কিপ। আমরা যদি 3% লং রিইনফোর্সমেন্ট চিন্তা করি, যে রোজই আমরা 0.03 দিব, চিন্তা করে রাখলাম। তো আমরা ইকুয়েশনটা লিখি, যেটা একটা স্পাইরাল রিইনফোর্সমেন্ট দিয়ে করতে বলছে, তাহলে ফর্মুলাটা হবে হচ্ছে হলো P ইকুয়াল টু হচ্ছিল 0.25 এফসি প্রাইম ইন্টু এজি প্লাস হচ্ছিল এফএস এএস। সো আমাদের ক্যাপাসিটি ডিজাইন লাগবে কত সেটা আমরা জানি 1400। সো 1400 কিপ 0.25 ইন্টু এফসি প্রাইম ইন্টু হচ্ছিল এজি, আর এটা যেহেতু 3% ধরছে আমরা 0.03 এজি ধরলাম। আর এফএস এর যে ভ্যালুটা এটা হচ্ছিল 40% অফ ইল্ড স্ট্রেংথ। সো এটা যদি এখন সলভ করি আমরা এখান থেকে ইজিলি পাচ্ছি হলো গ্রস এরিয়াটা। সেই গ্রস এরিয়া দেখো 813। সো আমি যদি তার ডায়ামিটার বের করি সেটা আসতেছে 36। তাও ইউএসডি তে কত আসছিল মনে আছে? 30 ইঞ্চ। আচ্ছা, সো এটা আমরা একটু মাথায় রাখি, পরে কথা বলি। আচ্ছা, তারপরে আমাদের যেহেতু ডায়ামিটারটা বের হয়ে গেল সেটা রাখলাম। এখন আমরা যেটা করব যে রিইনফোর্সমেন্টটা অ্যাকচুয়ালি কতটুকু লাগবে 36 ধরে সেটাকে আমরা বের করি। সো একই ইকুয়েশন 1400 ইকুয়াল টু 0.25, এই ক্ষেত্রে আমরা এখন গ্রস এরিয়াটা জানি। সো 4 হচ্ছিল এফসি প্রাইম, পাই ইন্টু 18 স্কোয়ার হচ্ছিল আমাদের এজি যেটা গ্রস, প্লাস 0.4 এফএস এফওয়াই ইন্টু হচ্ছিল এসটি। এখান থেকে আমি স্টিলটা বের করলাম হচ্ছে হলো 15.92। সো এই রিইনফোর্সমেন্টটা দিতে গেলে আমরা এখানে চিন্তা করলাম যে আমরা 12টা 11 নাম্বার বার দিব। সো এই রিইনফোর্সমেন্ট দিতে গেলে আমরা দেখি যে আমাদের কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট বেসিক্যালি দিতে হচ্ছে। সো রোজি আসতেছে হলো অ্যারাউন্ড 1.7%। আগে কত আসছিল? 1.5, তাই না? জি স্যার। ঠিক আছে, দেখো যে ডাব্লিউএসডি মেথডে ইন জেনারেল তোমার কলাম সাইজ এবং তার রিইনফোর্সমেন্ট দুইটাই কিন্তু বেশি রাখতেছে, কারণ একই লোডের জন্য একই ডেড লোড এবং লাইভ লোডের জন্য তুমি চাচ্ছ যে তোমার মেম্বারটা ইলাস্টিক রেঞ্জে থাকুক। সেই ইলাস্টিক রেঞ্জে থাকার জন্য বেসিক্যালি তার যে কলাম সাইজ বা কলামের যে রিইনফোর্সমেন্ট সেগুলো আসলে বেশি লাগে। এই কারণে দেখবা যে পুরাতন যেসব বিল্ডিং আছে সেগুলোর বিম কলাম সাইজগুলো অনেক বেশি ছিল। যদি আমরা এখন ইউএসডি মেথডে সেই বিল্ডিংগুলো ডিজাইন করতে পারতাম, রিলেটিভলি চিপ ওয়েতে করতে পারতাম, আর হয়তো বা কলাম সাইজ
কম লাগতো, বিন সাইজ হয়তো কিছুটা কম লাগতো, ঠিক আছে। সো ডাব্লিউএসডি এবং ইউএসডি দুই মেথডই আসলে এখন পর্যন্ত বাংলাদেশে প্রযোজ্য, বাট ডাব্লিউএসডিটা এখন ধীরে ধীরে খুব কমে যাচ্ছে। আর তোমরা যেহেতু সবাই মোটামুটি জব ফিল্ডে যাবা, সেখানে ডাব্লিউএসডি যদি প্রয়োজন হয় তখন আসলে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো ডাব্লিউএসডি আর ইউএসডির মধ্যে একটু কম্পারিজন দেখাইলাম তোমাদেরকে যে বোঝার জন্য। আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো তার স্পাইরাল রিইনফোর্সমেন্টের ডিজাইন। তো স্পাইরাল রিইনফোর্সমেন্টের ডিজাইনটা একই রকম হবে যে ফার্স্টে আমাদের যে কোর কনক্রিট আছে সেটার ডায়ামিটারটা বের করতে হবে 1.5 ইঞ্চি সাইডের কাভার ধরে। আর আমাদের রিইনফোর্সমেন্ট যতগুলো আসছে আমরা সেগুলোকে সিমেট্রিক ওয়েতে বসায় দিব 12টা। আচ্ছা, সো পরে রো এস এর ভ্যালু বের করব যে স্পাইরালের মিনিমাম কতটুকু লাগবে। সো আমরা এখানে সবই জানি, কোর কনক্রিটের এরিয়া কত, গ্রস কনক্রিটের এরিয়া কত, এফসি প্রাইম এবং এফওয়াই কত, সব কিছুই জানতেছি। সো এটা জেনে আমরা হলো কত রিইনফোর্সমেন্ট রেশিও লাগে সেটা বের করলাম। বের করে দেন হলো স্পাইরালের স্পেসিং কত সেটা বের করবো। সো 4 ইন্টু আমাদের হলো 3 নাম্বার বার আমরা এখানেও ধরে নিচ্ছি ইউজ করবো। সো 3 নাম্বার বার এরিয়া ডিভাইডেড রো এস ইন্টু হলো কোর কনক্রিটের ডায়ামিটার। সো এখানেও 2 ইঞ্চি আসছে। সো এটা 1 থেকে 3 ইঞ্চির মধ্যে হইতে হবে। সো আমাদের এটা ওকে আছে 2 ইঞ্চি। সো এটা হলো স্পাইরালের ডিজাইনটা, যে তোমার এখানে নাম্বার 3 at the rate of 2 inch center to center। তো এটা হলো যদি ডাব্লিউএসডি মেথডে তোমাকে বলা হয়। এখন ডাব্লিউএসডি মেথডে কি একটা করতে পারবা, কি বলে, রেক্টেঙ্গুলার কলাম বা স্কয়ার কলাম করতে পারবা ডিজাইন? কি শুনতেছো? জি স্যার। করতে পারবা একটা, যদি বলা হয় যে স্কয়ার কলাম ডিজাইন করো ডাব্লিউএসডি মেথডে? শুধুমাত্র ইকুয়েশনগুলা সেভাবে ইউজ করবা, টাইট কলামের জন্য যে ইকুয়েশনগুলো দেয়া আছে সেটা। আর স্পেসিং যেটা দেখলাম, স্পেসিং তো আমরা ইউএসডি এর মতো করে করতেছি, সো স্পেসিং এর সমস্যা নেই। সো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি আমি, একটা না দুইটা অ্যাসাইনমেন্ট। সো ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হলো তোমরা ডাব্লিউএসডি মেথডে একটা আরসি কলাম, সেটা হলো স্কয়ার কলাম, সেটাকে ডিজাইন করবা, ঠিক আছে। সো আমি এখানে সব হিন্টসও দিয়ে দিছি কিভাবে করবা, যেটা তোমরা আগে করছো একইভাবে, শুধু স্ট্রেংথের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে যেহেতু ডাব্লিউএসডি মেথডে। সো টাই স্পেসিং আগে যেভাবে ডিজাইন করছো ঠিক একইভাবে। সো এটা একটা। আর সেকেন্ড যেটা, সেটা হলো তোমরা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম অলরেডি ইউএসডি মেথডে করে ফেলছো, যেটা আমি গত ক্লাসে শেষ করলাম, তার আগের ক্লাসে। সো এখানে একটা কলাম সেকশন দেওয়া আছে উইথ রিইনফোর্সমেন্ট অ্যান্ড সাফিসিয়েন্ট ডেটা, সবই আশা করি আছে এখানে, এফসি প্রাইম এফওয়াই সবই আছে। সো তোমাদের কাজ হলো এইটার জন্য ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা কিরকম হয় সেই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা ড্র করে দেখানো। সো 5টা পয়েন্ট যেটা বের করতে হয়, ব্যালেন্স, ফ্লেক্সার, এক্সিয়াল আর কম্প্রেশন ফেলিয়ার, টেনশন ফেলিয়ার, সেই 5টা পয়েন্ট বের করবা, সেগুলো এখানে ইন্ডিকেট করা আছে। করে এটা হলো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা ফুল ড্র করবা, ঠিক আছে। সো এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা কয় সপ্তাহ লাগবে? 2টা? স্যার মিডের পরে দিতে হবে স্যার। মিডের পরে দিতে হবে? জি স্যার। ঠিক আছে, মিডের পরে জমা দিবা। আচ্ছা, আর ফাইনাল স্লাইডটা হলো আমাদের, তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স দিছো? আচ্ছা, স্যার লিংক পাইনি স্যার। হ্যাঁ লিংক আবার পাঠিয়ে দিয়েছি, দেখো। আচ্ছা, সো আমাদের যেহেতু আমরা বাংলাদেশে আসলে এই কলাম ডিজাইন বা বিম ডিজাইন যাই বলো বাংলাদেশে ব্যবহার করব, সো আমাদের আসলে জানতে হবে যে আমাদের বিএনবিসি কি বলতেছে। সো বিএনবিসি জেনারেলি এসিআই কোড যেটা আছে সেটাকেই ফলো করে। সো অ্যাকচুয়াল ফিল্ডে কিভাবে আসলে রিইনফোর্সমেন্টগুলো বসাইতে হয় এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানা। সো আমরা একটু ট্রাই করি যে বিএনপিসি আমাদেরকে কিভাবে আসলে কলাম রিইনফোর্সমেন্ট বসাতে বলে এটা দেখি।
সো এটা যদি কলামের সেকশনটা হয়, বুঝতেই পারতেছো যে কলামের এক্সিয়াল লোডিং এর কারণে বা যাই হোক লং রিইনফোর্সমেন্ট কিভাবে বসে এটা তোমরা জানো অলরেডি, এবং টাই রিইনফোর্সমেন্ট কখন এরকম ভিতরে দিতে হয় না দিতে হয় সেটাও জানো। এখন প্রশ্ন হলো যে এই যে টাই রিইনফোর্সমেন্টগুলো, এই টাই রিইনফোর্সমেন্টগুলো কলামের সব জায়গায় যে বসবে, কিভাবে বসবে এইটা একটু ভালো করে তোমাকে জানতে হবে। সো তোমাদেরকে আমি, যদি তোমাদের মনে থাকে, দেখিয়েছিলাম যে একটা কলাম যখন একটা ফ্রেম হিসাবে থাকে আর্থকোয়াক লোডিংয়ে সেটা আসলে কিভাবে ফেল করে। সো সেখানে বলছিলাম যে এখানে এবং এখানে তাদের পটেনশিয়াল ফেইলিওর জোন থাকে। সো এই টপ এবং বটমে হচ্ছিল তারা বেসিক্যালি ফেল করে। সো যেহেতু এই দুইটা জায়গায় ফেল করে, বিএনবিসি বা এসিআই যেই কোডই বলো না কেন, সব কোডই বলে যে যেখানে তোমার বিম কলাম জয়েন্ট, ঠিক আছে, বিম কলাম জয়েন্টের এই সাইডটায় স্পেসিংটা রিলেটিভলি কম দেওয়ার জন্য, তারপরে একটা মাঝখানের অংশ যেখানে তুমি স্পেসিং একটু বাড়াইতে পারো, কোনো সমস্যা নেই। আবার যখন বিম কলাম জয়েন্টে চলে যাবা তখন আবার স্পেসিংটা কমে আসবে। প্রশ্ন হচ্ছিল স্পেসিং আসলে কোনটা, আমরা যে বের করলাম সেই স্পেসিংটা আসলে কোনটা। সো ফার্স্টে দেখি যে কতটুকু ডিস্টেন্সের মধ্যে আমরা আসলে স্পেসিংটা ভ্যারি করাবো। তো বিম কলাম জয়েন্টের বিমের ঠিক ইমিডিয়েট উপরে বা বিমের ঠিক উপর ইমিডিয়েট নিচে আমরা এল নট পরিমাণ ডিস্টেন্স মেনটেন করব। তো এল নটটা কি? এল নটটা বলতেছে যে লার্জার অফ C2 অ্যান্ড C1, তার মানে কলাম সাইজ যেটা আছে সেটার লার্জ ডাইমেনশন, ক্লিয়ার স্প্যান ডিভাইডেড বাই হচ্ছিল 6। সো কলাম থেকে কলামের যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, স্প্যান, সো স্প্যান ডিভাইডেড 6 অথবা 450 মিলিমিটার, এর থেকে যেটা বড় হয় তার চেয়ে বড় হবে হচ্ছিল এল নট, তার মানে সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটাই হবে হচ্ছিল এল নট। সো এই এল নট জায়গা জুড়ে আমাকে বলতেছে এস নট হচ্ছে হলো স্পেসিং দিতে হবে। এখন এস নটটা কি? 8 ইন্টু স্মলেস্ট লং বার ডায়ামিটার 24 ইন্টু টাই বার ডায়ামিটার 0.5 ইন্টু স্মলার অফ C1 অ্যান্ড C2, আর হচ্ছে 300 মিলিমিটার। তো দেখো তো এই ভ্যালুগুলো কি পরিচিত মনে হয় তোমাদের কাছে? আমরা দেখছিলাম হচ্ছিল 16 বার ডায়া, 48 বার ডায়া, এটা হলো টাই, আর হচ্ছে হলো C1 বা কলাম সাইজ যেটা। তো এটা দেখো সিম্পলি তার হাফ বলা আছে, প্লাস এডিশনাল একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে এস নট বলতেছে, আর বাকি যে জায়গাটুকু আছে এল নটের মধ্যে হচ্ছিল এখানেও এস নট, এখানেও এস নট, আর বাকি যে জায়গাটুকু আছে এই বাকি জায়গাটুকুতে বলতেছে যে এখানে 2s এর চেয়ে কম হইতে হবে। সো এখানে 2s নট আমাদেরকে স্পেসিং দিতে হবে। সো এখন দেখো যে 2 দিয়ে যদি সবগুলোকে মাল্টিপ্লাই করে দাও তাহলে আমাদের সাথে যেটা পরিচিত সেটা আসলে আসতেছে। সো এসিআই কোড অনুযায়ী আমরা যেটা বের করি সেটা বেসিক্যালি 2s নট, এটা হচ্ছে এসিআই গাইডলাইনে যেটা আছে। তো সিম্পলিফাই করতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে আমরা এসিআই গাইডলাইন অনুযায়ী যেই স্পেসিংগুলো বের করছি সেই স্পেসিংগুলো এখানে দিব, আর এখানে স্পেসিংটা অর্ধেক হয়ে যাবে উপর নিচে, ঠিক আছে। সো যেহেতু এটা বিএনবিসি, সো বিএনবিসি এখানে 8 লিখছে, আমি 80 লিখতে হয়েছে। তো এসিআই গাইডলাইনের এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করব, যেটা 2s নটটা হচ্ছিল বেসিক্যালি আমাদের এসিআই গাইডলাইন থেকে আমরা যেটা পেয়ে গেলাম সেটা। তো তুমি যদি একটা কলামের জন্য স্পেসিং জানো এসিআই গাইডলাইন থেকে, সিম্পল ভাবে বললে মাঝখানের অংশটা সেই স্পেসিংই দিবা, কিন্তু জয়েন্টের ক্ষেত্রে সেটা স্পেসিং হাফ হয়ে যাবে। আর এই ডিস্টেন্সটা হচ্ছিল এল নট, এল নট। সো এল নটটা হচ্ছিল আমরা এখান থেকে পেয়ে যাব যে কলামের লার্জার ডাইমেনশন স্প্যান বাই 6 450 মিলিমিটার। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো এই জায়গাটা? আচ্ছা, সো মোটামুটি আমাদের কলাম ডিজাইনের যে পার্টটা সেটা মোটামুটি এখানেই শেষ, ঠিক আছে।
স্যার কয়টা টপিক আছে?